বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সাথে আছি আমি জোবাই স্যার। আজকে আমি আলোচনা করব রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে। এই অধ্যায়ের যে বেসিক আছে, বেসিক সম্পর্কে আলোচনা করব এবং বিগত সালগুলোতে কী কী ধরনের প্রশ্ন আসছে, বিশেষ করে গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য সেই বিষয়ে আলোচনা করব এবং সমস্যা সমাধানের মাধ্যমে আমি তোমাদের বেসিককে স্ট্রং করার চেষ্টা করব। তো শুরু করি। এই অধ্যায়ের শুরুতেই আছে মৌলিক পদার্থ। তো তোমরা জানো মৌলিক পদার্থ কাকে বলে? তোমরা জানো যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। আর এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল কয়টি? মৌলিক পদার্থকে সংক্ষেপে বলা হয় মৌল। তো এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল হচ্ছে 118টি। এই 118টি মৌলের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি মৌল এবং মানব দেহে পাওয়া যায় 26টি মৌল। গবেষণাগারে তৈরি করা হচ্ছে 20টি মৌল। তো এই তথ্যগুলো জানতে হবে তোমার এমসিকিউর জন্য। আর যৌগিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়াও আরও অনেকগুলো মৌলিক পদার্থ পাওয়া যাবে, তাকে বলা হবে যৌগিক পদার্থ। অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক পদার্থ সমানে যা গঠিত হয় তাকে বলা হয় যৌগিক পদার্থ। আর যৌগিক পদার্থগুলোকে সংক্ষেপে বলা হয় যৌগ, তাই না? যেমন ধরো নাইট্রোজেন একটা কি? মৌল। H2 কি? যৌগ, তাই না? কারণ এখানে একটা শুধুমাত্র মৌল আছে আর এখানে কি একাধিক মৌল আছে। এখানে ভাঙলে হাইড্রোজেন পাবো এবং কি অক্সিজেন পাবো, তাই না? তার এটা হচ্ছে কি যৌগ। তো দেখো, তারপরে আছে অধ্যায় শুরুতেই পরমাণু। পরমাণু কাকে বলে? তোমরা জানো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়? পরমাণু। এই পরমাণুকে ভাঙলে আমরা কি পাবা? পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো দেখো, ইলেকট্রন কি দ্বারা প্রকাশ করা হয়? প্রোটনকে পি দ্বারা প্রকাশ করে, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনের চার্জ কত? তোমরা জানো -1.6 × 10⁻19 কুলম। তোমরা তো জানো চার্জের একক হচ্ছে কুলম। প্রোটনের চার্জকে প্লাস দ্বারা প্রকাশ করে, এই জন্য 1.6 × 10⁻19 কুলম। নিউটনের চার্জ হচ্ছে 0, নিরপেক্ষ, তাই না? পরমাণুর কেন্দ্রের নাম কি জানো তো? পরমাণুর কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস, তাই না? এই নিউক্লিয়াস নামটা কে দিয়েছেন? রাদারফোর্ড। এই পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন ও নিউট্রন থেকে পরমাণুর কেন্দ্রে। আচ্ছা, এই বিষয় পরে আসতেছি। তো এখন কি বললাম? পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ প্লাস এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর তোমরা তো জানো, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি অথবা 9.11 × 10⁻28 গ্রাম। প্রোটনের ভর কত? তোমরা তো জানো প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম বা 10⁻27 কেজি। এটুকু সেম থাকবে, অর্থাৎ 1.673 × 10⁻27 কেজি। নিউটনের ভর কত? নিউটনের চার্জ যদিও নাই কিন্তু ভর অবশ্যই আছে। তো ভর কত? 1.83 জায়গায় জাস্ট 5 হবে, 1.675 × 10⁻24 গ্রাম অথবা 10⁻27 কেজি। এই তথ্যগুলো তোমাদের মুখস্থ থাকা লাগবে। তো তোমরা জানো ইলেকট্রনের ভর খুবই নগণ্য, এই জন্য ইলেকট্রনের আপেক্ষিক দেখো ভর ধরা হয় 0। ইলেকট্রন আপেক্ষিক ভর 0, প্রোটনের আপেক্ষিক ভর 1, নিউট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 1। তা তোমাদের জানতে হবে। তো এখন আসি অণু। অণু কাকে বলে? তোমরা জানো পরমাণু সমন্বয়ে যা গঠিত হয় তাই হচ্ছে অণু। রাসায়নিক বিক্রিয়াকালে দুই বা ততোধিক পরমাণু সমন্বয়ে যা গঠিত হয় তাই হচ্ছে অণু। যেমন ধরো H আর H, হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে গঠিত হবে H2। তো এটা একটা অণু হবে। আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে গঠিত হবে কি? H2O, তাই না? এটা হবে কি? পানি। তো দেখো এই অণু আর এই অণুর মধ্যে আবার একটা পার্থক্য আছে। অণু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক অণু, একটা হচ্ছে যৌগিক অণু। মৌলিক অণু এবং যৌগিক অণু। এটা দেখো H2, এটাকে ভাঙলে হাইড্রোজেন ব্যতীত অন্য কিছু পাবা না, তার মানে এটা হচ্ছে মৌলিক অণু। আর H2, এটাকে ভাঙলে দুই পরমাণু হাইড্রোজেন পাবা, এক পরমাণু অক্সিজেন পাবা, তাহলে এটা হচ্ছে কি? যৌগিক অণু। এটা মৌলিক অণু, একটা হচ্ছে যৌগিক অণু। তো দেখো শুরুতে এই অধ্যায়ে আবার আরেকটা টপিক আছে প্রতীক। প্রতীক কাকে বলে?
তোমরা তো জানোই কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক। তো এই অধ্যায় থেকে এই টপিক থেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কোনটি ল্যাটিন নাম, কোন মৌলের ল্যাটিন নাম কি, এটা মুখস্থ থাকতে হবে। যেমন সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম কি? নেট্রিয়াম। কপার ল্যাটিন নাম কি? কাপরাম। এরকমভাবে তোমার টাংস্টেনের ল্যাটিন নাম কি? ওলফ্রাম। তারপর লেডের ল্যাটিন নাম কি? প্লাম্বাম। এগুলো তোমার জানতে হবে, কি কি ল্যাটিন নাম তোমাদের দেওয়া আছে, মুখস্থ করবা। তারপর হচ্ছে সংকেত। সংকেত কি? সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ। অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। যেমন H2, এটা পানির অণুর সংক্ষিপ্ত রূপ। H2SO4 সালফিউরিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ। অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। তো তোমাদের আরও কিছু টপিক আছে, যেমন N+L নীতি। N+L নীতি কি? N দ্বারা কি বোঝায়, L দ্বারা কি বোঝায়? N দ্বারা বোঝায় হচ্ছে প্রধান শক্তি স্তর, L দ্বারা বোঝায় হচ্ছে উপশক্তি স্তর। উপশক্তি স্তর আবার N এর উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? তোমরা জানো যে L এর মান হয় N শূন্য হতে N-1 পর্যন্ত, অর্থাৎ L এর মান হবে কি? 0 হতে N-1 পর্যন্ত। মানে কি, যদি ধরো N সমান 1 হয়, তাহলে L সমান কত হবে? 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0। N সমান 2 হয়, তো L সমান কত হবে? 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1, অর্থাৎ 0, 1। যেহেতু বলছি কি 0 হতে N-1 পর্যন্ত, তাহলে 0 এবং 1। N সমান 3 হলে কি হবে? L সমান 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2, তাহলে 0 হতে 2 পর্যন্ত, 0, 1, 2। এগুলো আবার তোমরা জানো অরবিটাল হচ্ছে 4টি। কয়টি অরবিটাল? 4টি অরবিটাল। তো N সমান যদি 4 হয়, তাহলে L সমান কত হবে? 0, 1, 2, 3। তো অরবিটাল 4টি কি কি? তোমরা জানো অরবিটাল হচ্ছে S অরবিটাল, তারপর হচ্ছে P অরবিটাল, এখানে লিখি S, P, D, F, 4টি অরবিটাল আছে। তো এই যে 4টি অরবিটালের জন্য L এর মান ভিন্ন ভিন্ন। দেখো, L সমান যদি 0 হয় তাহলে S অরবিটাল হয়, L এর মান 1 হলে P অরবিটাল, L এর মান 2 হলে D অরবিটাল, L = 3 হলে হয় F অরবিটাল। আর প্রত্যেকটা অরবিটালে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। প্রত্যেকটা অরবিটালে কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে তার একটা সূত্র আছে। সূত্র কি? 2 × 2l + 1। প্রত্যেকটা অরবিটালে 2 × 2l + 1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো S অরবিটালে কত ইলেকট্রন থাকবে তার সূত্র দেখো, S এর জন্য L এর মান 0। তো L এর মান যদি আমরা 0 বসাই, কত হবে? 2 × 0 + 1। তাহলে হিসাব করে দেখো কত হয়। 2 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 আর 2 গুণ করলে কত হবে? 2। তার মানে S অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে। P অরবিটাল, তো P অরবিটালের জন্য L এর মান কত হবে? 1। তাহলে 2 কি 2, 2 আর কি কত? 3, 3 দোকানে কত হবে? 6। তো P অরবিটালে 6টি ইলেকট্রন থাকতে পারে। D অরবিটালে কয়টি থাকতে পারবে? D এর জন্য L এর মান হচ্ছে 2, 2 দোকানে 4, 5, 5 দোকানে 10, 10টি। F অরবিটালে 3টা, দেখো L এর মান 3, 3 দোকানে 6, 7, 7 দোকানে 14, 14টি। এটা হচ্ছে বিভিন্ন অরবিটালে ইলেকট্রন থাকার নিয়ম। তো দেখো, যেটা বলতেছিলাম N+L নীতি। N+L নীতি কি? অর্থাৎ ধরো কিছু অরবিটাল আছে, ধরো তোমাকে বললাম 3D অরবিটাল, 4s অরবিটাল, 4p অরবিটাল। ধরো 3টে অরবিটাল নিয়ে আমি আলোচনা করি। এই 3টে অরবিটালের মধ্যে কোন অরবিটালের শক্তি সব থেকে কম, কোনটার শক্তি সব থেকে বেশি? তো এটা হচ্ছে N+L নীতি বা আউফবাউ নীতি। N+L নীতি অনুযায়ী যার N+L এর মান কম হয় তার শক্তি কম হয় এবং ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে। আবার N+L এর মান যার বেশি হয় তার শক্তি বেশি হয়, ইলেকট্রন উচ্চ শক্তির অরবিটালে পরে প্রবেশ করে। এই হচ্ছে একটা নিয়ম। তাহলে দেখো 3D অরবিটালের ক্ষেত্রে N+L কত? 3D এর জন্য যদি আমরা N+L বের করি, তাহলে প্রথমটা হচ্ছে N এর মান, আর D এর জন্য L এর মান কত? 2। তাহলে N এর মান হচ্ছে 3 আর D এর জন্য L এর মান হচ্ছে 2, 5। তাহলে 3D এর জন্য N+L এর মান পাইলাম 5। 4s এর জন্য কত হবে? দেখো 4s এর জন্য যদি N+L বের করি কত হবে? 4 + s এর জন্য L এর মান হচ্ছে 0, তাহলে হবে 4। তার মানে 3D এবং 4s এর যদি তুলনা করি, এই দুইটার মধ্যে 4s এর শক্তি কম, কারণ তার N+L এর মান কম, এবং 3D ক্ষেত্রে N+L এর মান বেশি। এখন দেখো 4p হিসাব করি। 4p এর জন্য N+L কত হবে?
4 প্লাস পির জন্য দেখো পির জন্য এলিমেন্ট 1 কত হবে 4 একে 5। তো দেখো এখানেও 5 আছে এখানেও 5 আছে, দুটো তো সমান। তো একটা নিয়ম আছে, যদি n প্লাস l এর মান সমান হয় সেক্ষেত্রে যার n এর মান কম তার শক্তি কম। তার মানে দেখো এখানে n এর মান 3 আছে, এখানে n এর মান 4 আছে, তার মানে এর শক্তি কম। অর্থাৎ সব থেকে শক্তি কম হচ্ছে 4s, তার থেকে বেশি 3d, তার থেকে বেশি হচ্ছে 4p। তারপর ইলেকট্রন যখন প্রবেশ করবে প্রথমে আগে 4s এ প্রবেশ করবে, তারপরে 3d তে প্রবেশ করবে, তারপর 4p তে প্রবেশ করবে। এই হচ্ছে n প্লাস l নীতির একটু সম্পর্ক বললাম। তারপরে কি ধরনের প্রশ্ন আসে? প্রশ্ন আছে যে 1 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 2 নম্বর শক্তি স্তরে কয়টা থাকতে পারবে। এই যে এটা 1 নম্বর ধরো একটা নিউক্লিয়াস, 1 নম্বর শক্তি স্তর, দুই নম্বর বা দ্বিতীয় শক্তি স্তর, এরকমভাবে 3 নম্বর শক্তি স্তর দিলাম। প্রত্যেকটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন থাকার সূত্র হচ্ছে 2n স্কোয়ার। 2n স্কোয়ার। ধরো প্রথম শক্তি স্তর যদি বলি তাহলে n এর মান হচ্ছে 1, তো 1 স্কোয়ার কত হবে 2। তাহলে 1 নম্বর শক্তি স্তর 2টি ইলেকট্রন থাকতে পারবে। 2 নম্বর শক্তি স্তর কয়টা থাকতে পারবে? তাহলে 2 × 2 স্কোয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টি ইলেকট্রন থাকতে পারবে। 3 হলে n এর মান হচ্ছে 3, 3 স্কোয়ার 3 থেকে 9, 9 দুগুণে 18, 18টি। কণিক ভরবেগ, তোমরা তো জানো কণিক ভরবেগ সূত্র কি? mvr সমান n/2π। হচ্ছে কণিক ভরবেগের সূত্র, mvr সমান কি? n/2π। তো দেখো এই যে কণিক ভরবেগ সূত্র কে দিয়েছেন? রাদারফোর্ড না নিলস বোর কত সালে দিচ্ছে? 1913 সালে। তাই না? কণিক ভরবেগ mvr সমান n/2π। কণিক ভরবেগ আসলে কি? দেখো ইলেকট্রন তো কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করে ঘুরে, তাই না? আর কেন্দ্র থেকে তার একটা দূরত্ব আছে। তো দেখো প্রথম কক্ষপথে যে দূরত্ব তার থেকে দ্বিতীয় কক্ষপথের দূরত্ব একটু বেশি, তৃতীয় কক্ষপথের দূরত্ব আরেকটু বেশি। এটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধ। তো এটা R1, R2, R3। তো এই কক্ষপথের ব্যাসার্ধের উপর নির্ভর করে বা কণিক ভরবেগের মান। ব্যাসার্ধ যত বেশি হবে কণিক ভরবেগ মান কি? বেগ তত কি হবে? কমবে। তো খেয়াল করো ইলেকট্রন কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করে যে ঘুরতেছে, ইলেকট্রনের কেন্দ্রমুখী একটা আকর্ষণ আছে, এটাকে বলে কেন্দ্রমুখী আকর্ষণ। তো কেন্দ্র বিমুখী আরেকটা আকর্ষণ আছে। কেন্দ্রমুখী আকর্ষণ এবং কেন্দ্র বিমুখী আকর্ষণ দুইটা সমান হওয়ার কারণেই ইলেকট্রন নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। তো কণিক ভরবেগ কীভাবে প্রশ্ন আসে? ধর তোমার ব্যাসার্ধের মান দেওয়া থাকে, ভি বেগ বের করতে বলে, তো ভি যদি বের করতে বলে তাহলে কি করব? এম এবং আর কে পাশে ট্রান্সফার করব, হবে n/2π × m/r। তো এখানে n কি? n দ্বারা বোঝায় কক্ষপথ সংখ্যা। প্রথম কক্ষপথ হলে n এর মান 1, দ্বিতীয় কক্ষপথ হলে n এর মান 2, তৃতীয় কক্ষপথ n এর মান 3 ইত্যাদি। তাহলে n এর মান 1, 2, 3 ইত্যাদি হতে পারবে। এইচ কি? এইচ দ্বারা বোঝায় প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবকের মান কিন্তু মুখস্থ, কত? 6.626 × 10⁻34 একক হচ্ছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এগুলো মুখস্থ করতে হবে। পায়ের মান কত তোমরা তো জানোই, 3.1416। এই হচ্ছে কণিক ভরবেগ। তারপরে সে তোমার ইলেকট্রনের শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কে প্রশ্ন আছে। ধরো একটি ইলেকট্রন যদি 3 নম্বর শক্তি স্তর থেকে কোনোভাবে দ্বিতীয় শক্তি স্তরে আসে, কেন আসবে? যদি ইলেকট্রনের শক্তি কমে যায়, ইলেকট্রনের শক্তি হ্রাস পায়, শক্তি হ্রাস পেলে সে উচ্চ শক্তি স্তর থেকে নিচে নেমে আসবে। শক্তি হ্রাস পাওয়াকে বলা হয় শক্তির বিকিরণ। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তির স্তর আসলে তাকে বলা হবে শক্তির বিকিরণ। আবার যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে কোনো কারণে উচ্চ শক্তি স্তরে যায় তখন তাকে বলে শক্তির শোষণ। এখন উচ্চ শক্তি স্তর কখন যায়? যখন ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায়। ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পেলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, এটাকে বলে শক্তির শোষণ। এই শোষণ বিকিরণ কতটুকু হয় তা বের করে একটা সূত্র আছে। শক্তির শোষণ বা বিকিরণ দেখো del E সমান H নিউ। del E সমান কি? H নিউ। H হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক আর H এর নাম হচ্ছে নিউ। এটা দ্বারা হচ্ছে কম্পাঙ্ক। আসলে কম্পাঙ্ক কি? ইলেকট্রন যে কম্পিত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কম্পাঙ্ক, কতবার কম্পিত হচ্ছে। আবার নিউ এর একটা সূত্র আছে, নিউ সমান c/λ। সমান হচ্ছে কম্পাঙ্ক সমান হচ্ছে আলোর বেগ ভাগ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য।
কম্পাঙ্ক সমান কি আলোর বেগ ভাগ তরঙ্গ দৈর্ঘ্য। তো নিউর মানটা যদি এখানে বসে তাহলে কি দাঁড়াচ্ছে ডেল ই সমান এইচ সি ভাগ ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ। এইভাবে আমরা শক্তি শোষণ এবং বিকিরণ বের করতে পারি। ল্যামডা বোঝায় তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। সি আলোর বেগ, আলোর বেগ কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর আসলে পরমাণুর ভরটা যে আমরা বলি যে তোমার ধরো হাইড্রোজেন ভর কত 1, হিলিয়ামের ভর কত 4, লিথিয়ামের ভর কত 7, বেরিলিয়ামের ভর কত 9, বোরনের ভর কত 11, কার্বনের ভর 12, নাইট্রোজেনের ভর 14, এই যে সংখ্যাগুলো বলতেছি এগুলো কিন্তু আসলে প্রকৃত ভর না, এগুলোকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। তো আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করে দেখো, প্রত্যেকটা মৌলের একটি নির্দিষ্ট প্রকৃত ভর আছে। তো 118টা মৌল আছে, এই 118টা মৌলের মধ্যে একটি মৌলকে নির্দিষ্ট করা হয়েছে, সেটা হচ্ছে কার্বন। কার্বন 12 আইসোটোপ। এই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ আইসোটোপে যে ভর আছে তাকে যদি 12টা ভাগ করা হয়, যে 1 ভাগ যা হবে সেই পরিমাণটা দ্বারা প্রত্যেকটা মৌলের প্রকৃত ভরকে ভাগ করা হয়। ভাগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এই যে দেখো কি বললাম, আপেক্ষিক পারমাণবিক ভর সমান, তো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে কার্বন 12 আইসোটোপে 1/12 অংশ দ্বারা ভাগ করতে হবে। সাপোজ ধরো আমরা যদি একটা মৌল ধরো অ্যালুমিনিয়াম, এর একটি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে 4.482 × 10⁻23 এত গ্রাম। দেখো গবেষণাগারে বা ল্যাবরেটরিতে এত ক্ষুদ্র ভর নিয়ে কাজ করা যায় না। তো এটাকেই এর থেকে ছোট মান দ্বারা যদি ভাগ করি তাহলে বড় মান পাবো। সাপোজ ধর আমরা যদি 1কে 0.5 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল পাই কত 2। একইভাবে 0.5কে যদি আমরা 0.5 দ্বারা ভাগ করি ফলাফল পাই কত 1, পূর্ণ সংখ্যা পাচ্ছি। 0.25 দ্বারা ভাগ করে পাবো 2, তাহলে কি দেখো ছোটো মানকে তার থেকে ছোটো মান দ্বারা ভাগ করলে কিন্তু আমরা বড় সংখ্যা পাচ্ছি। এইরকমই করা হচ্ছে যে এই যে অ্যালুমিনিয়াম একটা প্রকৃত ভর অনেক ক্ষুদ্র, তাকে তার থেকে ক্ষুদ্র ভর দ্বারা ভাগ করে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি। ধর এটাকে যদি আমরা এই যে 4.482, এটাকে যদি 4.482 × 10⁻23 সে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু প্রকৃত ভরকে কার্বন 12 আইসোটোপের 1/66 × 10⁻24 দ্বারা ভাগ করি, আসবে 27। এটিকে বলি আমরা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। তারপরে আসে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি? গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে, দেখো মোলের পারমাণবিক ভর, মোলের পারমাণবিক ভর ইন্টু শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ ভাগ হচ্ছে 100। ধরো ক্লোরিন বলা আছে, ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে 35 আর ক্লোরিন আরেকটা হচ্ছে 37। তো এদের যদি আমরা এই ক্লোরিন 35 যেটা তার পরিমাণ শতকরা 75% পাওয়া যায় প্রকৃতিতে, ক্লোরিন 37 পাওয়া যায় হচ্ছে 25%। তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? দেখো ক্লোরিনের ভর কিন্তু আমরা জানি 35.5। এই 35.5 আসলে কীভাবে আসে? এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর গড় করে, তো দেখো 35 যেটা 35কে তার শতকরা পরিমাণ দ্বারা গুণ করতে হবে 75 যোগ কত 37কে তার শতকরা পরিমাণ দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমরা পাবো 35.5। এটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এই টপিকগুলো হচ্ছে এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট। এখন আমরা এই রসায়ন তৃতীয় অধ্যায় থেকে বিগত সালগুলোতে কি কি প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। তো দেখো প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে কি, ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে এর 50টি পরমাণুর ভর কত? তো দেখো আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, 50টি পরমাণু ভর বের করতে বলছে। আচ্ছা আমরা যদি একটি পরমাণু ভর বের করতে পারি 50টি বের করতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো। তো খেয়াল করো, প্রথমে আমরা একটি পরমাণু ভর বের করব। তো আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি? আপেক্ষিক পারমাণবিক ভর সমান জানি মোলের একটি পরমাণুর ভর, মোলের একটি পরমাণুর ভর বা পরমাণু প্রকৃত ভর ভাগ হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। তো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ হচ্ছে 1.66 × 10⁻24, এটা তোমরা জানো। তো দেখো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া আছে? 35.5।
তো মোলে একটি পরমাণু ভর কত এটা জানি না, ধরলাম এক্স ভাগ 1.66 ইন্টু 10 ইনভার্স 24। তো দেখো, তো আমরা যদি একটি পরমাণু ভর বের করতে পারি, এক্স এর মান বের করতে পারি, তো 50টা ভর বের করতে পারবো। তো লিখতে পারি এক্স সমান 35.5 ইন্টু 1.66 ইন্টু 10 ইনভার্স 24। এটা ভাগ করে দেখো কত হয়। 35.5 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24। তো এখন আমরা 2 নাম্বারটা দেখব। 2 নাম্বারটা দেখো কি বলা আছে, পটাশিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রনের কণিক ভরবেগ নির্ণয় করো। তো একটু আগে আমরা শিখছি যে কণিক ভরবেগ, দেখো কণিক ভরবেগের সূত্র কি, mvr সমান n ইজ ভাগ 2 পাই। তো কণিক ভরবেগ বের করতে বলছে। তো এখানে আমরা এইচ এর মান জানি, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এইচ কি প্লাঙ্ক ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবকের মান মুখস্থ 6.626 ইন্টু 10 ইনভার্স 34, 10 ইনভার্স কত 34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এন হচ্ছে এন কি কক্ষপথ সংখ্যা। তো দেখো কক্ষপথ সংখ্যা কিন্তু দেওয়া নাই, বলা আছে শেষ কক্ষপথে ইলেকট্রনের কণিক ভরবেগ কত। তো পটাশিয়ামের শেষ কক্ষপথ কত হবে, দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, তো আমরা তো জানি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে থাকবে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন যাবে, তৃতীয় শক্তি স্তরেও 8টি পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, এবং চতুর্থ শক্তি স্তরে যাবে 1টি। তাহলে কত হয় 8 আর 16 17 18 19, তার মানে পটাশিয়ামের কক্ষপথ হচ্ছে 4টি। তো সর্বশেষ কক্ষপথ 4, তাহলে এন এর মান হচ্ছে 4। তো এন এর মান যদি 4 হয়, এইচ এর মান কত 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ভাগ হচ্ছে 2 ইন্টু 3.1416। হিসাব করে ফেলো জলদি, কত হয় 4 ইন্টু 6.626 4.22 ইন্টু 10 ইনভার্স 34। কণিক ভরবেগ একক হচ্ছে প্লাঙ্ক ধ্রুবকের একক, কারণ এখানে আর কিছু নাই। প্লাঙ্ক ধ্রুবকের হচ্ছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এখন 3 নাম্বারটা সলভ করবো। দেখো 3 নাম্বার কি বলা আছে, 3 নাম্বার বলা আছে এক্স, দেখো এক্স কত 16, x 17, x 18, তার মানে এক্স হচ্ছে একটা মৌল যার 3টা আইসোটোপের ভর দেওয়া আছে 16 17 18। মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট শতকরা পরিমাণ দেওয়া আছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছে। তো তোমরা তো জানোই গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান, দেখো ভর পারমাণবিক ভর ইন্টু শতকরা পরিমাণ, পারমাণবিক ভর হচ্ছে 16 শতকরা পরিমাণ হচ্ছে 99.76 প্লাস 17 শতকরা পরিমাণ 0.037 প্লাস 18 ইন্টু 0.203 ভাগ হচ্ছে 100। হিসাব করে দেখা কত আসে, হিসাব করলে পাবা 16, তার মানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর হবে 16। এখন আমরা 4 নাম্বারটা করব। দেখো 4 নাম্বারটা কি বলছে, 4 নাম্বারটা দেওয়া আছে কোন মৌলের একটি পরমাণুর ভর এত গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। কোন মৌলের একটি পরমাণুর ভর দেওয়া আছে, একটি পরমাণুর ভর দেওয়া আছে, তো আপেক্ষিক পারমাণবিক ভর কেমনে বের করবো, খুব ইজি। একটু আগে আমরা করলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর ভাগ কার্বন 12 আছে 1/12 অংশ। প্রকৃত ভর দেওয়া আছে 11.719 ইন্টু 10 ইনভার্স 24 ভাগ কার্বন 12 আছে 1/12 অংশ 1.66 ইন্টু 10 ইনভার্স 24 ভাগ করে দেখো 7। এখন প্রশ্ন আসলো যে মৌলটি শনাক্ত করো, তাহলে কেমনে বুঝবা মৌলটার নাম কি। দেখো 7 হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর 7 বিশিষ্ট মৌলকে, মৌলটা হচ্ছে লিথিয়াম, তার মানে মৌলটা হবে কি লিথিয়াম। এখন আমরা 5 নাম্বার সমাধান করব। 5 নাম্বার কি বলা আছে, হাইড্রোজেন 1 2 3, তাহলে হাইড্রোজেন মৌলের 3টা আইসোটোপ 1 2 3, এর মধ্যে হাইড্রোজেন 1 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, দেখো 1 এর শতকরা পরিমাণ দেওয়া আছে এত পার্সেন্ট এবং হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে এত।
তো H2 ও H3 এর শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে একটা শতকরা পরিমাণ দেওয়া আছে, বাকি দুইটা বের করতে বলছে। তো দেখো টোটাল শতকরা কত 100, তো 100-র মধ্যে একটা যদি এত পার্সেন্ট হয় তাহলে 100 থেকে এত বিয়োগ করলে বাকি যা থাকবে সেটা হচ্ছে H2 ও H3 এর পরিমাণ। তো দেখো কেমনে করব, H2 ও H3 এর পরিমাণ কত হবে, 100 মাইনাস H1 এর পরিমাণ কত 99.98 বিয়োগ করো, আসবে 0.02%। আচ্ছা এখন দেখো এটা হচ্ছে H2 এবং H3 এর সমষ্টি। তাহলে ধরি H2 এর পরিমাণ X%, সুতরাং H3 এর পরিমাণ কত হবে, এর পরিমাণ হবে 0.02 মাইনাস X এত পার্সেন্ট। দুইটার সমষ্টি এত হয় তাহলে একটা X আর একটা কত হবে, এটা থেকে বিয়োগ। তো এখন আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি জানি, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান শতকরা পরিমাণ ইন্টু পারমাণবিক ভর। তাহলে হাইড্রোজেন দেখো 1 এর শতকরা পরিমাণ ছিল 99.98 প্লাস 2 এর শতকরা পরিমাণ X প্লাস 3 এর শতকরা পরিমাণ 0.02 মাইনাস X ভাগ হচ্ছে 100। আর দেখো গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কত 1.0025 কিন্তু এখানে হিসাব করো, তাহলে হবে 99.98 প্লাস 2X প্লাস এটা গুণ করলে হবে 0.06 মাইনাস 3X ভাগ হচ্ছে 100। দেখো 100 সাথে এটা আলাদা গুণন আছে, 100 সাথে যদি গুণ করো তাহলে হবে 100 গুণন 1.00025, 100 মান এটা থেকে এটা বিয়োগ যাবে, বিয়োগ করলে হবে 0.015 এত পার্সেন্ট। X এত পার্সেন্ট হয় তাহলে X কোনটা H2, তাহলে H2 হচ্ছে এত পার্সেন্ট, H2 0.015%, H3 এটা কত হবে 0.02 মাইনাস 0.015 বিয়োগ করলে যা হবে তাই। এটা হচ্ছে 5 নাম্বার গেল। দেখো 6 নাম্বার কি বলছে, বোর পরমাণু মডেলের মতবাদগুলো লিখো। দেখো বোর পরমাণু মডেলের 3টে মতবাদ ছিল। প্রথম হচ্ছে কক্ষপথের ধারণা, যে কক্ষপথ কেমন বৃত্তাকার উপবৃত্তাকার হবে, কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারবে। প্রথম কক্ষপথের নাম দিয়েছেন কে শেল, দ্বিতীয় কক্ষপথের নাম এল শেল, তারপর হচ্ছে এম শেল, এন শেল এরকম। তারপর দ্বিতীয় মতবাদ হচ্ছে কণিক ভরবেগের ধারণা। তৃতীয় মতবাদ দিচ্ছেন হচ্ছে তোমার শক্তি শোষণ এবং বিকিরণের ধারণা দিচ্ছেন। এবং তিনি যে বোর পরমাণু মডেল, তিনি একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে তোমার শক্তি শোষণ বিকিরণের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু একাধিক পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যাটা দিতে পারে নাই, এটা তার কিন্তু ব্যর্থতা। আচ্ছা দেখো 6 নাম্বার গেল। 7 নাম্বার কি বলছে, 7 নাম্বার বলছে কক্ষপথের ব্যাসার্ধ এত মিটার হলে ইলেকট্রন এম শেলে কত বেগে ঘুরবে। এম শেল মানে তৃতীয় শক্তি স্তর। তো দেখো কক্ষপথের ব্যাসার্ধ আর দেওয়া আছে 3.6 ইন্টু 10 মিটার। এম শেল, তাহলে এম শেলের ক্ষেত্রে এন সমান হবে তৃতীয় শক্তি স্তর এন, কত বেগে ঘুরবে ভি বের করতে বলছে। তো আমরা জানি এম ভি আর সমান এন ইজ ভাগ 2 পাই, তাহলে ভি কত হবে এন ইজ ভাগ 2 পাই ইন্টু এম ইন্টু আর, মান বসাই দিব 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ভাগ 2 ইন্টু 3.1416। ইলেকট্রনের ভর কত 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি ভাগ ব্যাসার্ধ 3.6 ইন্টু 10 ইনভার্স 10, হিসাব করো।